ওই এলাকার বিধায়কের তিনি মন্ত্রীও তার বিভিন্ন সভায় সিপিআইএমের বিরুদ্ধে কুৎসামূলক যে বক্তব্য তিনি রেখেছেন তার প্রতিবাদ স্বরূপ ফেসবুকে গত 3 দিন আগে রানীর বাজারে আমাদের একটা সুন্দর সভা ছিল। এই সভার পর অনেক বামপন্থী বন্ধুরা ফেসবুকে কমেন্ট করেছে যে এত ভয় কিসের, সামনে তো নির্বাচন নেই, নির্বাচন এত দূরে থাকা সত্ত্বেও এত তাড়াতাড়ি কেন ভারতীয় জনতা পার্টি ময়দানমুখী। আমি দাবি করেছি গত সভায় যে আগামী নির্বাচনে বিজেপি কম করে হলেও 35টা আসন নিয়ে একা সরকার গঠন করবে। আজকে আবার বলছি যে আগামী নির্বাচন অনেক দূর, তারপরও দেখবেন বাসায় যে কম করে হলেও 35টা আসন নিয়ে সরকার আমরা গঠন করব। কম করে হলেও 35টা আসন, বেশি 40টাও হতে পারে, 45টাও হতে পারে, 50টাও হতে পারে। আসলে বামপন্থী বন্ধুরা লেখার অর্থই বুঝতে পারেন না। কম করে হলেও মানে কি 35-এর নিচে নামবে না, তার ঊর্ধ্বে তার উপরে যে কোনো সংখ্যা সেটা হতে পারে। আর বিজেপি একা তো আসন লড়াই করবে এমন নয়, আমাদের বন্ধুরা জোট মাথা রয়েছে। আমরা তো একথা বলি না যে 60-এ 60, 2018-তে বলেছিলেন 60-এ 60। মানিক বাবু, মানিক সরকার, আপনাদের এই এলাকার প্রাক্তন মন্ত্রী মানিক দে, যে অষ্টম বামফ্রন্ট 60-এ 60 নিয়ে আমরা আসবো। আর আমরা বলেছিলাম অষ্টম আমরা হতে দেব না, ভারতবর্ষের পৃথিবীর কোথাও অষ্টম বলতে কিছু নেই, অষ্টম আমরা হতে দেব না। আমরা অষ্টম হতে দেইনি, আপনাদের সহযোগিতাকে পুঁজি করে। এবং আগামী দিনেও আমরা বলছি, ওই 18-তে বলেছিলাম এবং 28-এর কথা আমরা 25-এ দাঁড়িয়ে বলছি, কম করে হলেও 35টা আসন নিয়ে আবার একাই আমরা সরকার গঠন করব। এখন প্রশ্ন হচ্ছে, যারা ভাবছেন বা বামপন্থী বন্ধুরা, ওই প্রীতম বাবু বলেছে যে রাত্রি 12টা 12:30টার পর একটু আনাগোনা নাকি শোনা যাচ্ছে জিরানিয়া রানীর বাজার অঞ্চলে। সাংস্কৃতিক কোন অনুষ্ঠান, সামাজিক কোন অনুষ্ঠান, পরিবারের আপদ বিপদ সেটা থাকতেই পারে, কিন্তু আমি আপনাদেরকে বলছি রাত্র 12টার পর যদি আপনার এলাকায় সন্দেহভাজন 2 জন 4 জন 5 জন কোন ব্যক্তিকে দেখতে পান একসঙ্গে, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন এবং পাশাপাশি আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। কারণ এটা অশনি সংকেত। জিরানিয়াতে বিগত দিনে যত ষড়যন্ত্র হয়েছে, 2003 সাল মান্দাই চমুনির গণহত্যা, 11 জন মানুষকে গুলি করে সন্ধ্যাবেলায় খুন করা হয়েছিল। এখানে যারা আছেন আমাকে নতুন করে বলার কিছু নেই। 2003 সাল 26শে জানুয়ারি সারা দেশ প্রজাতন্ত্র দিবস পালন করছে। জিরানিয়াবাসীও প্রজাতন্ত্র দিবসে সেখানে মুখরিত ছিল পালনে। 10 দিন 12 দিন বাদে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনে ক্ষমতা চলে যাওয়ার ভয়। সিপিআইএম এর কাছে খবর মজলিশপুর আসনও হাঁটতে পারেন মন্ত্রী সাহেব, তাই কি করতে হবে? পাহাড়িকে বাঙালির বিরুদ্ধে লাগিয়ে দিতে হবে, বাঙালিকে পাহাড়ির বিরুদ্ধে লাগিয়ে দিতে হবে। মাঝখান দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। আমরা দেখলাম
ছাত্র রাজনীতির সঙ্গে আমরা যুক্ত ছিলাম। ওই মান্দায় চমনির গণহত্যা সকাল সন্ধ্যা 6টা 6:30 সন্ধ্যাবাতি দিচ্ছিল মানুষ। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন চলছে, গুলি করে অন্ধকার করে সম্পূর্ণ এলাকাকে শাটডাউন দিয়ে 3 বছরের 2 বছরের শিশুকে পর্যন্ত রেহাই দেয়নি ওই নরখাদকরা নরপিশাচরা। বন্ধুরা, 10 মিনিটের মধ্যে নাটক মঞ্চস্থ ছিল। জিরানিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লাল ফ্ল্যাগ নিয়ে ওই কমিউনিস্ট পার্টির হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল, যারা বাম বিরোধী কথা বলেছিল, নির্বাচনে কংগ্রেস এবং আইএনপি জোট সরকারের পক্ষে কথা বলেছিল। রানীর বাজার থেকে শুরু করে চম্পকনগর পর্যন্ত ডানে বায়ে কোনো পার্টি অফিস বিরোধী দলের সেখানে ছিল না। নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। খুনের সন্ত্রাসের একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সমগ্র জিরানিয়া মহকুমা জুড়ে সেখানে কায়েম করা হয়েছিল। বন্ধু, আমরা দেখলাম মানুষের মধ্যে ভয় ভীতি এমন ভাবে কাজ করেছিল এবং নির্বাচনে সন্ত্রাস করে বৈজ্ঞানিক পদ্ধতিতে রেগিংয়ের মাধ্যমে 2003 সালের নির্বাচন সারা রাজ্যে অল্প অল্প ভোটের ব্যবধানে কমিউনিস্ট পার্টি জয়লাভ করেছিল। বন্ধুরা, 1 ভোটের ব্যবধানে আমরা কাঞ্চনপুর সিট হারিয়েছিলাম, 55 ভোটের ব্যবধানে আমরা বাগমা সিট হারিয়েছিলাম, 300 ভোটের ব্যবধানে আমরা চরিলাম সিট হারিয়েছিলাম এবং 200, 400, 500 ভোটের ব্যবধানে আমরা অধিকাংশ ডিস্ট্রিক্টগুলোতে আমরা পরাজিত হয়েছিলাম। জোর করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আমরা কি দেখলাম? শান্তনু ভৌমিককে ডেকে নিয়ে গিয়ে মান্দাইয়ে সেখানে খুন করা হয়েছিল 18 সালের নির্বাচনের আগে। 2013 সালের নির্বাচনে ঠিক প্রাককালে এই পেছনে যে পার্টি অফিসটা রয়েছে, আজকে যেটা জঞ্জালে পরিণত হয়েছে, সেই পার্টি অফিসের সামনে রবি লিটন নামে 4 ঘরিয়ার 2 তরতাজা উপজাতি যুবক মোটর বাইক দিয়ে আসছিল। তাদেরকে ডেকে নিয়ে এই পার্টি অফিসের সামনে মেরে খুন করা হয়। উদ্দেশ্য কি ছিল? বাঙালি বেশ এই জিরানিয়া বাজার, এই বাঙালিদের মধ্যে যদি 2 তরতাজা যুবক ট্রাইবেলকে খুন করা হয়, তবে পাহাড়ি অঞ্চলে ট্রাইবেল অঞ্চলে বাঙালিদের উপর আক্রমণ করা হবে। পাহাড়ি বাঙালির মধ্যে একটা বিভেদ তৈরি হবে, লড়াই তৈরি হবে, দাঙ্গার পরিবেশ তৈরি হবে। আর 2013 সালের নির্বাচন আমরা ভোট বৈতরণী পার হতে পারবো। 2003 সাল করেছি মান্দাই চৌমনি দিয়ে, বিজয় রাঙ্কলের জেনেভা ভাষণ দিয়ে। 2013 সাল প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে। তাই পাহাড়ি বাঙালির মধ্যে যদি আরেকটা সেখানে সন্ত্রাস লাগিয়ে দেওয়া যায়। 2018 সাল সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, তাদেরই একজন সতীর্থ, তাদেরই একজন বন্ধু শান্তনু ভৌমিক, এই এলাকারই সাংবাদিক। এখান থেকে তাকে ডেকে নিয়ে মান্দাইতে নিয়ে তাকে মারা হয়েছে পাহাড়ি অঞ্চলে, যাতে বাঙালি অঞ্চলে বাঙালিরা পাহাড়িদের উপর আক্রমণ সংঘটিত করে, ষড়যন্ত্র করে সুচারুভাবে পাহাড়িকে বাঙালির বিরুদ্ধে লাগিয়ে দাও, বাঙালিকে পাহাড়ির বিরুদ্ধে লাগিয়ে দাও। ডিভাইড এন্ড রুল, জুনের সেই দাঙ্গা ত্রিপুরা রাজ্যে, সেটাই ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে যখনই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টি শাসন গ্রহণ করেছে, ত্রিপুরা রাজ্যে ভাতৃঘাতী দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় একটা অশান্তির পরিবেশ তারা তৈরি করেছে। বন্ধুরা, আজকে আমাদের সরকার গঠিত হয়েছে। আমি প্রশ্ন করছি, এই এলাকার যারা গণদেবতারা আছেন, যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, আমার মায়েরা, যুবক ভাইয়েরা, যারা গুরুজনেরা আছেন, 18 সালের নির্বাচনের পর, পট পরিবর্তনের পর একটা উদাহরণ দিন যেই জিরানিয়া অঞ্চলে কোন রাজনৈতিক খুন সংঘটিত হয়েছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা কোন নেতৃত্ব কমিউনিস্ট পার্টির কোন নেতাকে বা কমিউনিস্ট পার্টির কোন কার্যকর্তাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে রাজনৈতিকভাবে খুন করেছে? একটা উদাহরণ দিন, একটা উদাহরণ দিন যে কোন মহিলাকে আমাদের দলের কোন কার্যকর্তা কোন ধর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে। একটা উদাহরণ দিন যে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ আপনারা দিতে পারবেন না। কি বলছেন? যে গণতন্ত্র নেই। জিরানিয়া জুড়ে খুনের সন্ত্রাসের পরিবেশ, এলাকার ঢুকতে পারছেন না, মানুষের সঙ্গ ত্যাগ করেছেন।
মানুষ আপনাদেরকে পরিত্যাগ করেছে। সরকার আমাদের জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ঘর দেওয়া হচ্ছে, পানীয় জল দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, আগামী দিনে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সরকার একসঙ্গে সব কাজ করতে পারবে না। ধীরে 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 জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলবো, এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের মানুষের কাছে প্রত্যাশা, প্রতিজ্ঞা বন্ধুরা। আর আমরা যখন উন্নয়নের নিরিখে রাজনীতি করতে চাইছি, আর আপনারা বলছেন জিরানিয়া জুড়ে নাকি সন্ত্রাস, জিরানিয়া জুড়ে গণতান্ত্রিক পরিবেশ নেই। আজকে গণতন্ত্র আছে বলেই জিরানিয়ার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাইয়েরা যারা রয়েছেন তারা আমাদের মধ্যে, আমাদের কন্ট্রোলে আছে বলেই, আমরা বিবেকবান বলেই আপনারা বাড়ি ঘরে নেতা বাবুরা আপনারা থাকতে পারছেন, আপনারা বাড়ি ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন। আজকে ভারতবর্ষের এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারে আছে বলে নেতাদের উপর কোন রাজনৈতিক সন্ত্রাস বা আক্রমণ সেখানে সংঘটিত হচ্ছে না বন্ধুরা। আজকে যখন বিরোধীদের আপনাদের সরকার ছিল, আপনাদের যখন সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, আমার নতুন করে বলার কিছু নেই। আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করুন, আমার মায়েরা দিদিরা, কি পরিবেশ ছিল আর আজকে জিরানিয়ার পরিবেশটা কি, আপনারা একটু নিজেদেরকে জিজ্ঞাসা করেন, উত্তর আপনারাই পেয়ে যাবেন বন্ধুরা। সংস্কৃতিগত দিক থেকে, উন্নয়নের দিক থেকে, সমস্ত দিক কিছুর দিক থেকে আজকে আমরা শুধু একটাই লক্ষ্য, যে উন্নয়ন করে আগামী দিনে রিপোর্ট কার্ড নিয়ে আমরা নির্বাচনে যাব। আগামী 28-এর নির্বাচনে পাইলটদা এখানে বলেছেন যে হাসপাতাল 25 বছর সরকার বামফ্রন্টের, 20 বছরের শাসক দলের বিধায়ক ছিলেন মানিক বাবু, তার মধ্যে 15 বছর মন্ত্রী ছিলেন, একটা মহকুমা হাসপাতাল করে যেতে পারেননি। মায়ের কোল খালি করতে জানেন, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগিয়ে দিতে জানেন, দাঙ্গা তৈরি করতে জানেন, মানুষকে গরিব বানিয়ে রাখতে জানেন। আজকে আমরা সেই জায়গা থেকে অনেকটাই দূরে সরে এসে ত্রিপুরা রাজ্যে একটা শান্তির পরিবেশের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাইছি বন্ধুরা। আগামী দিনে ওই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে। সামনে কোনো নির্বাচন নেই, কিন্তু তারপরেও আমরা প্রয়োজনীয়তা বোধ করেছি মন্ডলের তরফ থেকে, যে সুরসুরি তারা প্রদান শুরু করেছে কংগ্রেসকে সঙ্গে নিয়ে। গত নির্বাচনের প্রাককালে 23 সালে আমরা দেখেছিলাম ত্রিপুরা রাজ্যে একটা সুরসুরি দেওয়ার চেষ্টা, যে আয়া পড়ছি কংগ্রেস যেটা আগে বলতো যে 40টা 45টা আসন নিয়ে আয়া পড়ছি, সিপিআইএম সে ভাষায় গত 23 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম যে আয়া পড়ছি। এই জিরানিয়া বাজার, লক্ষ্যমণি, দাসপাড়া এই অঞ্চলগুলোতে বোমাবাজি, পিস্তলের ঝলকানি, দেখে নেওয়ার হুমকি, আমাদের কার্যকর্তাদেরকে হুমকি শুরু হয়ে গেছিল। মানুষ বুঝতে পেরেছে যেই সরকার যদি আসে আবার মান্দাই চৌমুনির গণহত্যা সংঘটিত হবে, এই সরকার যদি আসে ওই রবি লিটনের মতো হত্যা আবার সংঘটিত হবে, এই সরকার যদি ভারতবর্ষে এই রাজ্যে আবার আসে ওই শান্তনু ভৌমিকের মতো হত্যা আবার সংঘটিত হবে। তাই আমি জিরানিয়াবাসীকে, রাজ্যের মানুষকে কুর্নিশ জানাই, নতমস্তকে ধন্যবাদ জানাই যে আপনারা এই সরকারকে আবার বর্জন করেছেন, এবং আগামী দিনে কাজের নিরিখে আবার ভোট চাইতে যাব আমরা 2028 সালের নির্বাচনের সময় বক্তব্যে বন্ধুরা। কাজের নিরিখে আপনাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। প্রতিটি ক্ষেত্রে যেটা বলেছি সুরসুরি দেওয়ার চেষ্টা চলছে, গোপনে রাত্রিবেলা সজাগ থাকবেন। বলে দিয়ে যাচ্ছি, আগেও বলেছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, কিন্তু অশান্ত পরিবেশ করার যদি চেষ্টা করা হয়, যে ভাষায় আপনারা বোঝেন সে ভাষায় কিন্তু জবাব দেব। আমি আজকে হুঁশিয়ারি দিয়ে বলে দিয়ে যাচ্ছি, যে ভাষায় সিপিআইএম বোঝে সে ভাষায় জবাব দেওয়ার জন্য আমাদের কার্যকর্তারা প্রস্তুত রয়েছে। সুতরাং ভুয়বলসীয় প্রচার নয়, সৎ সাহস থাকলে মানুষের সমর্থন পুঁজি করে আবার ময়দানে নামুন। মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও কমিউনিস্ট পার্টির সরকারে আসার কোন সম্ভাবনা ত্রিপুরা রাজ্যে নেই। মানুষ ঠিক বুঝতে পারেন
বিজেপি সরকার গত প্রায় 7.5 বছর হয়ে গেল এই রাজ্যটাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে। বিজেপি সরকার নিজেদের অপদার্থতা, নিজেদের জনবিরোধী যে ভূমিকা, তাকে ঢাকবার জন্য সিপিআইএমের বিরুদ্ধে, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এটারই আমরা প্রতিবাদ করছি। সুনির্দিষ্টভাবে আমি বলতে চাই, জিরানিয়ার যিনি বিধায়ক তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য। পরিষ্কার তার বক্তব্যের প্রেক্ষিতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, জিরানিয়াতে এখন পর্যন্ত বড় বড় কাজ যা হয়েছে, গোটা মহকুমার কথা বলছি, জিরানিয়া শুধু ব্লক অন্তর্গত বলিনি, গোটা মহকুমাটাই তো তৈরি করেছে বামফ্রন্ট সরকার। এডিসি হেডকোয়ার্টার্স যেটা আছে কুমুলো, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। প্রতিটি ব্লক, প্রতিটি পঞ্চায়েত জনগণকে ইনভলভ করে কাজ করা, জনস্বার্থে সরকারি অর্থ ব্যয় করা, প্রত্যেকটা কাজ বামফ্রন্ট সরকার করেছে। এমনকি এনআইটির যে এখন যে আকার আমরা দেখছি, এনআইটিকে প্রসারিত করার জন্য, তার কলেবর বাড়ানোর জন্য একটা জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান, বামফ্রন্ট সরকার জায়গার ব্যবস্থা করা থেকে আরম্ভ করে রাস্তা, মাঝখানে ডিভাইডার দিয়ে যে রাস্তা করা এবং তার যে চারিপার্শ্বে যে পরিবেশ পরিমণ্ডল তৈরি করা, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। এনআইটির জন্য আমরা গর্ব করতে পারি বামফ্রন্ট সরকারের করা এগুলো। এবং একে একে যা যা প্রতিষ্ঠান আছে, এসডিএম অফিস, ব্লক অফিস সেখানে, এবং ট্রাক টার্মিনাস, তারপরে সেখানে অন্যান্য যে অফিসগুলো আছে সব লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। বাজারগুলো, চোদ্দ দেবদার বাড়ি, সেটাকে উন্নত করা, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। এই বলতে গেলে দীর্ঘ সময়। সবচেয়ে বড় কথা, বামফ্রন্ট সরকার সেখানে মানুষের কাজের ব্যবস্থা করেছিল। রেগার কাজ সেখানে 90 দিনের বেশি হতো, 90 দিনের বেশি হতো। টুয়েপের কাজ 50-60 দিনের বেশি হতো। সেখানে ভিখিরি ছিল না। এবং ট্রাইবেল এলাকাতে এডিসি জনকল্যাণে যে কাজ করেছে বামফ্রন্টের নেতৃত্বে, সেটা এখন গেলেও আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে অভিজ্ঞতা। এটা কেন বলছি, এই যে ভাষণ দিচ্ছেন বিভিন্ন জায়গাতে, বামফ্রন্ট সরকারের সাফল্যগুলোকে ঢাকতে পারবেন না তো। এটা বৃথা চেষ্টা, এটা করে কোনো লাভ হবে না। বামফ্রন্ট গণতন্ত্র প্রসারিত করেছে, সবাই ভোট দিতে পারত, অধিকার সুরক্ষিত ছিল মানুষের। পঞ্চায়েত থেকে এডিসি, বিধানসভা, লোকসভা সমস্ত ভোট হতো। কিন্তু গত 7.5 বছরে যে ব্যর্থতা, গ্লানি এই সরকার বহন করছে, সেটা ঢাকবেন কি করে? সেটা ঢাকার জন্য এটা ব্যর্থ প্রয়াস, সিপিআইএমের বিরুদ্ধে অপপ্রচার, সেটাই করছেন। এবং আমি বলবো, এই যে 7.5 বছর আমি যিনি বক্তব্য রেখেছেন মন্ত্রী মহোদয়, ওনার নজর আমি আকর্ষণ করবো এই ক্ষেত্রে, যে গণতন্ত্র, জিরানিয়াতে বিরোধীরা মিছিল মিটিং করতে পারে না কেন? বলুন না, আপনার বিধানসভা কেন্দ্র তো। জিরানিয়াতে পঞ্চায়েতে আমরা প্রার্থী কার করাতে পারলাম না, আমরা ব্লকে যেতে পারলাম না পৌরসভা নির্বাচনে। এই যে এসডিএম অফিসে গিয়ে যে আমরা, বা পুরো প্রতিষ্ঠানে গিয়ে যে আমরা নমিনেশন দাখিল করবো, সেটা আমরা পারলাম না। পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশ নিতে পারলাম না। প্রার্থী রেডি, আমরা যাব, তারা লাঠিসোঁটা নিয়ে বেঁটে বসে থাকে, পুলিশ দর্শক। তো কি করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবো আমরা? আমরা না, শুধু কংগ্রেস পেরেছে, অন্য দল পেরেছে, পারেনি। শুধু একা তারা করবে, এটা স্বৈরতন্ত্র, এটা নয়া ফেসিবাদী চেহারা দেখেছি আমরা। ধারাতে দিল না, ভোট তো পরের কথা। আর ভোট দিতে গিয়ে ভোট দিতে পারে না, আক্রান্ত হচ্ছে। কোনো ভোটই হয়নি কার্যত পঞ্চায়েতে, পুরসভায়। কেড়ে নিয়েছে সমস্ত মানুষের অধিকার। এর জবাবটা কে দেবেন? মন্ত্রী মহোদয়, বিধায়ক তিনি দেবেন, কারণ তিনি নেতা সেখানে শাসক দলে। তিনি চাইলে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারত। এই জবাবটা তিনি দিন না, সেই জবাব তো তিনি দিতে পারবেন না। আমরা অফিস খুলতে পারছি না জিরানিয়াতে গত 7 বছর ধরে। এত বড় একটা বাড়ি আমাদের অফিসে, সেখানে আমরা নির্মাণ করেছি জনগণের সাহায্যে, সেই অফিসটা আমরা খুলতে পারছি না। পুলিশের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, কোথায়?
এলাকার বিধায়ক হিসেবে রাজনৈতিক নেতা, তিনি শাসক দলের নেতা, তিনি বলতে পারতেন না যে একটা জাতীয় দল অফিস খুলতে পারছে না? কেন খুলতে পারবে না? জিরানিয়ার মন্ত্রী বিধায়কের কি ভূমিকা আছে? ভূমিকা আছে। ভূমিকাটা হচ্ছে ওনার সঙ্গে যারা চলে তারাই এই সমস্ত হামলা হুজ্জুতি গুন্ডামি করে এই পরিবেশ করে রেখেছে। গণতন্ত্র নিধন করা, বিরোধী দলের অফিস বন্ধ করা, বিরোধী দলের মিছিল মিটিং করতে না দেওয়া, এমনকি লিফলেট বিলি করতে গেছে দোকানে, সেখানে পর্যন্ত আক্রমণ। একটা পতাকা লাগানো যায় না, একটা বাজারে সভা করা যায় না। হোয়াট ইজ দিস? এই জবাব কে দেবেন? এই জবাব দিতে হবে। এই জবাব দিতে হবে বলেই উল্টো তিনি বামফ্রন্টের বিরুদ্ধে বা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ দিচ্ছেন। যেই অপবাদ উল্টো তখনকার সময় যারা বিরোধী তাদের দিকে ধাবিত হচ্ছে, তারা হচ্ছে দায়ী। তারা বামফ্রন্ট সরকারকে ফেলার জন্য এই ষড়যন্ত্রগুলো করেছিল। শান্তনুকে খুন করা, বামফ্রন্ট সরকারের সময় শান্তনুর খুনের কিনারা করার জন্য তদন্ত কমিশন মানে সিট করে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম সেখানে করে তারা এগিয়ে গেছিল, সমস্ত তদন্ত গুটিয়ে আনছিল। এমন সময় হইচই করে সেটাকে সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হলো। এর হাত ধরে বিজেপি সরকার এসছে। আজকে 7 বছরে না সুদীপ দত্ত ভৌমিকের খুনের কিনারা, না শান্তনুর খুনের কিনারা করতে পারলো না। তো হলো না। তো এই জবাবটা কে দেবে? সরকারের মন্ত্রী হিসেবে যা করণীয় ছিল, সরকারের যা করণীয় ছিল তারা করেছেন। করলে তো এটা হয়ে যেত। বামফ্রন্ট সরকার তো এতদিনে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করত, কোনো প্রশ্ন নেই অপরাধীকে বাঁচানো। আর যা বেরিয়েছে এখন পর্যন্ত নাম যা জানা যাচ্ছে, তারা গোপন করছে। এরা তো তাদের আশীর্বাদ ধরল, এটা সবাই জানে। কেউ অন্য একটা দলের মধ্যে আছে, কেউ বা শাসক দলের মধ্যে আছে, উভয়ই শাসক দল। তো এগুলো তারা লুকোবেন কি করে? এই হচ্ছে পরিস্থিতি। এবং আমি বলবো জিরানিয়াতে অসংখ্য আক্রমণের ঘটনা, একটা আক্রমণের ঘটনার কোনো এই 7 বছরে কোনো কিনারা হয়েছে? আমরা কতবার ডিসি অফিসে, এসপি অফিসে গেছি, আমরা কতবার অবরোধ করেছি, আমরা মিছিল করেছি, আমরা গ্রেপ্তার বরণ করেছি। পুলিশ আমাদের উপরে আক্রমণ করেছে, আমাদের বিরুদ্ধে পুলিশ উল্টো কেস দিয়েছে। আমরা কেন এসব দাবি করছি? জিরানিয়ার জনগণ মিছিল করছেন, আগরতলাতে ডিএম এর কাছে ডেপুটেশন দেবেন, বাধ্য হচ্ছেন করতে। এখানে জিরানিয়ার হাজার হাজার মানুষ এসে এখানে মিছিলে অংশগ্রহণ করে এটা দিয়েছেন। এটা কার বিরুদ্ধে? এই চার্জশিট সরকারের বিরুদ্ধে, সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে। তাহলে যিনি মন্ত্রী, যিনি বিধায়ক, তিনি তো জানেন না, তার তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব অস্বীকার করবেন কি করে? এই হচ্ছে অবস্থা। সরকার আছে কেন? সরকার কাজ করার জন্য আছে। রেগার কাজ 30 দিনও হয়, 22 থেকে 30 দিন। কোথায় বামফ্রন্টের সময় 90 দিন, 92 দিন। টুয়েলভের কাজ 17-18 দিন, মেরে কেটে 20-25 দিন হবে কিনা সন্দেহ। এর মধ্যে পেমেন্টে গন্ডগোল, মাঝখানে মিডলম্যান থাকে। তারপরে তাদের যে মজুরি বাড়াবে বলেছিলেন 340 টাকা, 200 দিনের কাজ। তো মন্ত্রী হিসেবে এই কথা বলেই তো ভোট নিয়েছিলেন 2018-তে, তাই না? এই কথা বলে তিনি মন্ত্রী হলেন। তো আজকে এই কথার উত্তর তো তাকেই দিতে হবে। তিনি খাদ্যমন্ত্রী। রেশন শপে কি পাই আমরা? চিনি আছে, সবসময় পাওয়া যায় আটা, সবসময় মশলাপাতি, তেল এগুলো দেওয়ার কথা দিচ্ছেন, পাই আমরা? পাই না। মাঝখানে দেখলাম গৌহাটির আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বলছেন ত্রিপুরাতে আমরা এইগুলো দিচ্ছি। আসামের মুখ্যমন্ত্রী বলছেন ভোটের আগে আমিও দেবো। তাহলে ভোটের আগের খেলা এগুলো। এখন যেটা হচ্ছে সেটা কি? খাদ্যমন্ত্রী হিসেবে কি এটা ব্যর্থতা নয়? আগরতলা শহরে পাবেন রেশন শপে গেলে এই জিনিসগুলো? পাচ্ছি না। বাজারে জিনিসপত্রের দাম আগুন, জিনিসপত্রের দাম কমানোর কোন লক্ষণ নেই। মানুষের রোজগার নেই, পকেটে টাকা নেই, ব্যবসা বাণিজ্য মন্দা। সরকারের ব্যর্থতার কারণেই তো এটা হচ্ছে। শিক্ষার হাল, জিরানিয়া মহকুমাতে 33টা স্কুল বন্ধ, 2টা হাই স্কুল বন্ধ। স্কুলগুলিতে টিচার নাই। সন্তান তো আমাদেরও আছে, মন্ত্রী মহোদয় বা তার দলের যারা অন্য এমএলএরা আছে তাদেরও তো সন্তান আছে, তাদেরও তো পড়াশোনা করিয়েছে। স্কুলে গিয়ে যদি জিরানিয়ার জনগণ, এমনকি তার বিধানসভা কেন্দ্রের বা ওনার পাশে যারা অন্য বিধায়ক আছে বা এডিসি এলাকার মধ্যে জিরানিয়া মহকুমায় শিক্ষক যদি না থাকে ক্লাসে, তো স্টুডেন্ট গিয়ে কি করবে?
একদিকে স্কুল বন্ধ করছে, বিদ্যাজ্যোতির নামে সর্বনাশ, আর অন্যদিকে যাও স্কুল আছে, শিক্ষক শিক্ষিকারা নেই। তো শিক্ষক শিক্ষিকা না থাকলে কোয়ালিটি এডুকেশন তো পরের কথা। এই তো পজিশন হচ্ছে এখন। বিদ্যালয় কোথায় বাড়ার কথা, বিদ্যালয়ের সংখ্যা কমছে। 10,330 চাকরি চলে যাওয়ার পরে তারা বলেছিল তারা ব্যবস্থা করবেন, ন্যায় বিচার করবেন, ন্যায় অধিকার দেবেন তাদের, মানে তাদের রিঅ্যাপয়েন্টমেন্ট করবেন কোনো না কোনো ভাবে। এটাই তো আমরা বুঝি। এই কথা বলেই তো তারা ভোট নিয়েছিলেন। তো আমরা কি দেখছি, 10,330 গতকাল একজন মারা গেছে, এখন কিন্তু সংখ্যাটা 214 বা 15 হয়ে গেছে, মারা যাচ্ছে। তো এই দায় তাদের নিতে হবে না? তারা তো কথা দিয়েছিলেন স্কুলের মধ্যে শিক্ষক দেবেন, তারা ক্যাট পাস করে বসে থাকছে, শিক্ষক নেই। সেটা তো জিরানিয়া তার বাইরে না। শিল্পাঞ্চল, এত বড় একটা শিল্পাঞ্চল রামচন্দ্রনগরে ঢুকছে, এখন তুলাবাজি হচ্ছে। শিল্পাঞ্চলের মধ্যে নতুন কোনো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট তারা ভালো করে বলতে পারবে না যেখানে কর্মসংস্থান হয়েছে। ডাবল ইঞ্জিন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ত্রিপুরাতে শিল্প করতে পারে না। রেল এসছে তো, লড়াই করেছিলাম আমরা রেলের জন্য অনেক আগে, আজকে 4 দশক 3.5 দশক আগে আমরা লড়াই করেছি। সেই রেল হচ্ছে সেই লড়াইয়ের ফল। তো এই রেল ধরে শিল্প হওয়ার কথা। ডাবল ইঞ্জিন, দিল্লির সরকার, বিজেপি সরকার, এখানে বিজেপি গভর্নমেন্ট, বেকারি প্রচুর, ক্রমবর্ধমান, লাখ লাখ বেকার। বেকারদের কর্মসংস্থান, শিল্প না হলে হবে। কৃষির অবস্থা বেহাল। এক একটা বন্যা, প্রাকৃতিক দুর্যোগে যে অবস্থা হচ্ছে, সাহায্য পাচ্ছে না, ইন্স্যুরেন্স নেই, কৃষি ইন্স্যুরেন্স। ব্যবসায়ীরা যারা নাকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টাকা নিয়ে চলে গেছে, সেচের ব্যবস্থা নেই, জমি খিল পড়ে আছে। তো কোন দিকে এই সরকার বড় বড় কথা বলবে? শিল্প ধুকছে, কৃষি ধুকছে, এই হচ্ছে পরিস্থিতি। এবং আমি যেটা বলবো, চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে ওষুধ পাবেন না তো, ডাক্তার, নার্স অপ্রতুল। আমাদের রাজ্যে তো ডাক্তারের অভাব নেই, চাকরি কোথায়? নার্সের চাকরি কোথায়? চাকরি তো দিচ্ছেন না। 50,000 বেকারের চাকরি দেবেন বলেছেন বছরে। এ তো গল্পের গরু গাছে তুলেছেন তারা, ভোট নিয়েছেন, আর খবর নেই। কর্মচারীর সংখ্যা গত 7.5 বছরে বামফ্রন্ট সরকারের আমলে যা ছিল তার চাইতে কমে গেছে। এই হচ্ছে অবস্থা, তার চাইতে কমে গেছে কর্মচারীর সংখ্যা। আর অন্যদিকে শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার বাড়ছে। আর রেগা টিউবের কথা তো আগেই বললাম। তাহলে এই যে বেহাল দশা, এর মধ্যে দাঁড়িয়ে বিদ্যুতের দাম, গ্যাসের দাম, দুধের দাম কত গুণ বাড়িয়েছে। এই যে সিএনজি টমটম গুলো চলছে, গাড়ি চলছে সিএনজি, তারা কি বলছেন? তারা কি বিএমএস এর লোকেরা নেই? বিজেপির লোকেদের টমটম নেই? আছে। তারা কি বলছেন? মাথায় হাত দিয়ে বলছেন সর্বনাশ, কি করে চালাবো আমরা? সিএনজির দাম, অটো চালাতে গেলে সিএনজি অটো যে পরিমাণ দাম বাড়িয়েছে। তো ত্রিপুরা রাজ্যের গ্যাস তো এই রাজ্য থেকে আসছে, এখানে দাম বাড়লো কেন এত? ভূমতির দুধের দাম এত বাড়ালো কেন? বিদ্যুতের দাম এত বাড়ানো হলো কেন? তাই এই তো ট্যাক্সেশনের গভর্নমেন্ট। এই সমস্ত কিছু চাপা দেওয়ার জন্য অহেতুক, অমূলক ভাবে, ভিত্তিহীন ভাবে সিপিআইএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে এই কুৎসা করা হচ্ছে, অসত্য প্রচার করা হচ্ছে। তার প্রতিবাদ আমরা করছি। এই প্রতিবাদ করার জন্যই আজকে জিরানিয়া মহকুমার তরফ থেকে এখানে আপনাদের সামনে রাখা হলো। আমরা আশা করি সব অংশের জনগণ এই আমরা যা বললাম সেটা অভিজ্ঞতার ভিত্তিতে মিলিয়ে নেবেন এবং প্রতিবাদে সামিল হবেন এই সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে।